এইমাত্র যে চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে এলো তা শুনলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর মনে আবারও হাজারো প্রশ্ন ও চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পরম ধৈর্য নিয়ে অপেক্ষার পর যখন মনে হচ্ছিল নবম পে স্কেল আর খুব একটা দূরে নয় এবং এটি বাস্তবায়নের পথে সব বাধা কেটে গেছে, তখনই হঠাৎ করে নতুন করে তৈরি হলো এক বিশাল ধোঁয়াশা। পুরো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যখন সাধারণ কর্মচারীদের মাঝে ব্যাপক আশার আলো জেগে উঠেছিল, ঠিক সেই মুহূর্তেই সরকারের ভেতরে কোথাও না কোথাও বড় ধরনের বাধা পড়ছে বলে চারদিকে গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু কেন এই রহস্যময় অবস্থা তৈরি হলো তা নিয়ে সচেতন মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। দেশের বর্তমান অর্থ সংকট কি সত্যি এতটাই প্রকট যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নীতি নির্ধারকদের বারবার পিছিয়ে যেতে হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রাজনৈতিক বা প্রশাসনিক কারণ লুকিয়ে রয়েছে যা সাধারণ মানুষের অজানাই থেকে যাচ্ছে? নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়সীমা শেষ হওয়ার আগেই তারা এই বেতন কমিশনের রিপোর্ট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেও এর বাস্তব কঠিন দায়ভার এবং বাস্তবায়নের দায়িত্বটি কৌশলে দিয়ে যেতে চায় আগামীতে গঠিত হতে যাওয়া নির্বাচিত সরকারের ওপর। কিন্তু সচেতন মহলের প্রশ্ন হল, যখন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েছে তখন তা কার্যকর করার জন্য প্রয়োজনীয় গ্যাজেট প্রকাশ করতে আর কেন অযথা দেরি করা হচ্ছে? এখানেই ঘটনার শেষ নয়, কারণ অর্থ মন্ত্রণালয় সূত্রে অত্যন্ত আশঙ্কাজনক একটি তথ্য জানা গেছে যে নতুন বেতন কাঠামো যদি পুরোপুরি বাস্তবায়ন করতে হয় তবে সরকারের বার্ষিক বাজেটে অতিরিক্ত ব্যয় বেড়ে যাবে প্রায় 1,26,000 কোটি টাকারও বেশি। এই বিপুল অঙ্কের বিশাল টাকা ঠিক কোথা থেকে আসবে এবং এর সংস্থান কিভাবে হবে তার কোনো সুনির্দিষ্ট সদুত্তর এখনও পর্যন্ত প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে সরকারকে অত্যন্ত কড়াভাবে সতর্ক করে দিয়ে বলেছেন যে এত বিপুল অঙ্কের অতিরিক্ত ব্যয় মেটাতে গেলে কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ নেওয়ার কোনো বিকল্প পথ খোলা নেই। আর যদি সরকার ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেয় তবে দেশের বর্তমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে, যা সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে এবং দ্রব্যমূল্যের বোঝা আরও বাড়িয়ে দেবে। আসল ঘটনা জানলে আপনি সত্যিই অবাক হবেন, কারণ শুধু অর্থ সংকটই এখানে একমাত্র বড় বাধা নয়, বরং এই বেতন কাঠামো নিয়ে দেশের প্রথম সারির অর্থনীতিবিদদের মধ্যেও তৈরি হয়েছে এক তীব্র ও স্পষ্ট মতভেদ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান অত্যন্ত স্পষ্টভাবে বলছেন যে রাজস্ব আয়ের সক্ষমতা উল্লেখযোগ্য হারে না বাড়িয়ে কেবল বেতন বৃদ্ধি করলে তার চূড়ান্ত চাপ পড়বে সাধারণ করদাতা ও নাগরিকদের ওপর। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে শুধুমাত্র বেতন বাড়ালেই যে সরকারি দপ্তরগুলো থেকে দুর্নীতি একবারে কমে যায় তা সঠিক নয়, বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে বেতন বাড়ার সাথে সাথে ঘুষের পরিমাণ ও চাহিদা আরও বেড়ে গিয়েছে। তবে যেখানে সবচেয়ে বড় চমক ও উদ্বেগের খবর রয়েছে তা হল অর্থ মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনে জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে সরকার কোনো ধরনের চূড়ান্ত বা বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে চাইছে না। এমনকি যদি ক্ষমতা হস্তান্তরের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে কোনো গ্যাজেট জারিও করা হয়, তবুও তা বাস্তবে কবে থেকে কার্যকর হবে এবং কর্মচারীরা কবে থেকে টাকা পাবেন তার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। এরই মধ্যে সরকারি কর্মচারীদের বিভিন্ন শক্তিশালী সংগঠন ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে এবং গত 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তারা জানিয়ে দিয়েছে যে আগামী 15 মার্চের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান বা কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা 28 মার্চ থেকে সারা দেশে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালো অভিযোগ তোলা হয়েছে যে টানা 11 বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এখন শুনুন এই বিতর্কের পেছনের আসল কথাটি ঠিক কী। জানুয়ারির শেষ দিকে দৈনিক অবজারভারে প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছিল যে নবম পে স্কেলে বেতন বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তাতে বর্তমান বেতনের তুলনায় 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ প্রস্তাব
অনুযায়ী সর্বনিম্ন ২০তম গ্রেডের বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ১ লাফে বেড়ে ২০,০০০ টাকা হতে পারে এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ১,৬০,০০০ টাকায় পৌঁছতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা যোগ করলে রাজধানীর একজন সাধারণ ২০তম গ্রেডের কর্মচারী প্রতি মাসে প্রায় ৪২,০০০ টাকা পর্যন্ত বেতন ও ভাতা পেতে পারেন। অথচ এর বিপরীতে দেশের বেসরকারি খাতে অনেকেই মাস্টার্স পাশ করার পরও ১৫ থেকে ১৮,০০০ টাকা বেতনে কাজ করছেন, যা একটি বিশাল সামাজিক ও আর্থিক বৈষম্য তৈরি করছে বলে প্রশ্ন উঠেছে। এর পেছনে আরও বড় কিছু কাঠামোগত কারণ রয়েছে যা উপেক্ষা করার সুযোগ নেই। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে যে চলতি অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায় ১৪% বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে সরকার এখনও প্রায় ৪৬,০০০ কোটি টাকা পিছিয়ে রয়েছে। দেশের মোট জিডিপির তুলনায় কর আদায়ের হার এশিয়ার মধ্যে বাংলাদেশে অন্যতম নিম্ন স্তরে রয়েছে। ফলে সরকারের নিজস্ব আয়ে এত বড় বিশাল ব্যয় মেটানো কার্যত অসম্ভব একটি কাজ। সাবেক বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন অত্যন্ত কঠোরভাবে সতর্ক করে বলেছেন যে নিয়মিত প্রশাসনিক খরচের জন্য বা বেতন দেওয়ার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া মানেই হলো সরাসরি মুদ্রাস্ফীতিকে উস্কে দেওয়া। যদি সরকার ব্যাংক থেকে সব টাকা ধার করে বেতন দেয়, তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে, যা দেশের বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান তৈরিতে বড় ধরনের সংকট সৃষ্টি করবে। সম্প্রতি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে ২৫শে জানুয়ারি একনেক সভায় জরুরি ভিত্তিতে ৪৫,০০০ কোটি টাকার মোট ২৫টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের মেয়াদের শেষ মুহূর্তে এসে এত বিশাল অঙ্কের প্রকল্প গ্রহণ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, কারণ বিশেষজ্ঞরা বলছেন এইসব অদূরদর্শী সিদ্ধান্তের আর্থিক বোঝা আগামীতে আসা নির্বাচিত সরকারকে চরমভাবে বহন করতে হবে। তবে সবচেয়ে চমকপ্রদ ও সংঘাতপূর্ণ তথ্য হল, গত ৫ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসস্থানের সামনে হাজার হাজার কর্মচারী বিক্ষোভে ফেটে পড়েছিলেন এবং তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ, জলকানন ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে বাধ্য হয়েছিল। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল যে নির্বাচনের আগেই গ্যাজেট প্রকাশ করে নতুন পে স্কেল কার্যকর করতে হবে, কারণ তাদের আশঙ্কা নির্বাচিত সরকারের ওপর এই দায়িত্ব ছেড়ে দিলে তা আরও দীর্ঘায়িত বা আমলাতান্ত্রিক জটিলতায় হারিয়ে যাবে। এখন বড় প্রশ্ন হল, অর্থ সংকটের এই বিশাল জটলা কি সত্যিই কাটবে, নাকি আগামী নির্বাচনের পর নতুন সরকার এসেও এই একই ধোঁয়াশায় পড়বে? এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক ভাষণে সরাসরি প্রতিশ্রুতি দিয়েছেন যে তার দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা অত্যন্ত গুরুত্বের সাথে এবং সময়মতো পে স্কেল বাস্তবায়ন করবে। পাশাপাশি তিনি দেশের কম আয়ের পরিবারগুলোকে মাসে ২৫০০ টাকা করে বিশেষ সহায়তা দেওয়ার কথাও বলেছেন, যা একটি বড় রাজনৈতিক অঙ্গীকার। কিন্তু নির্বাচনের আগে দেওয়া এই বিশাল সব প্রতিশ্রুতি অর্থনৈতিক বাস্তবতার সামনে কতটা টিকে থাকবে তা নিয়ে জনমনে সন্দেহ থেকে যাচ্ছে। এখানেই শেষ নয়, বরং আরও অনেক অপ্রিয় সত্য লুকিয়ে আছে। বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন একজন গভর্নর এক সাক্ষাৎকারে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে এই আধুনিক বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সবার আগে রাজস্ব বোর্ডের কর আদায়ের সক্ষমতা বর্তমানের তুলনায় দ্বিগুণ করতে হবে। তা না হলে সরকারকে দেউলিয়া হবার ঝুঁকি নিয়ে ব্যাংক থেকে ঋণ করে বেতন দিতে হবে, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য হতে পারে এক ভয়াবহ বিপর্যয়। অর্থ মন্ত্রণালয়ের একটি অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ইচ্ছা ছিল নির্বাচনের আগে গ্যাজেট জারি করে দেওয়া, কিন্তু শেষ মুহূর্তে অর্থ সংকট এতটাই তীব্র হয়ে ধরা দিয়েছে যে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয়েও এই নিয়ে একাধিক গোপন বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর দাবি হল, যদি এই সরকারের আমলে বেতন কাঠামো না আসে তাহলে তার দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে এবং তারা প্রয়োজনে আরও কঠোর ও রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে কর্মচারীদের বিশাল সব সভা সমাবেশের ডাক দেওয়া হয়েছে, যা প্রশাসনের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মজার ব্যাপার হল, গত ৩ ফেব্রুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ বলেছিলেন যে নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করা হয়েছে এবং আগামী সরকার যাতে এই সিদ্ধান্ত বাতিল করতে না পারে তার জন্য আইনি প্রভিশন রাখা হয়েছে, কিন্তু বাস্তবায়নের জন্য কিছুটা সময় লাগতে পারে।